ওনাকে আর জোর করিসনি আজ। উনি তো বললেন পরে একদিন যাবেন। আমার শত অনুরোধেও জমিদার বাবু তো বিয়ে করতে গেলেনই না, বরং আমাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিলেন। আমি আমি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে বাবাকে সব বলতেই তার মাথায় বাজ ভেঙে পড়ল। একদিকে গাঁয়ের লোকের নিন্দে, অপরদিকে বোনের ওই অবস্থা। কি করব না করব যখন ভেবে কুল পাচ্ছি না, তখন মা এসে জানালো। হ্যাঁ গো, বিন্দুকে অনেকক্ষণ খুঁজে পাওয়া যাচ্ছে না। গ্রামের মেয়ে বউরা বলছে ও কলসি দড়ি নিয়ে ওই বড় ঝিলের ওদিকটায় গিয়েছে। ও গো, মেয়েটা কিছু একটা করে বসবে গো, ওকে বাঁচাও। বোনকে বাঁচাতে আমি আর বাবা দৌড়লাম বড় ঝিলের উদ্দেশ্যে, কিন্তু আমরা যতক্ষণে পৌঁছলাম ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে। বিন্দু গলায় কলসি দড়ি বেঁধে ঝিলের জলে ডুবে আত্মহত্যা করেছে। এই অবস্থায় শোক সহ্য করতে না পেরে বাবার হৃদযন্ত্র বিকল হয়ে পড়ে, আর তিনিও সেখানেই প্রাণ ত্যাগ করেন। তারপর তারপর কি হলো? সেই দিন আমি শপথ নিয়েছিলাম, আমার বোনের মৃত্যুর প্রতিশোধ আমি নেবই। তাই তো নিয়ম মেনে বাবার শেষকৃত্য সম্পন্ন করলেও গায়ের লোকের চোখ এড়িয়ে বোনকে চিতা থেকে নামিয়ে ওই ঝিলের জলেই সমাধি দিয়েছিলাম আমি। তারপরে এত বছর ধরে শুধু সুযোগের সন্ধানে ছিলাম। যখন জানতে পারলাম জমিদারের ছেলে বিয়ে করতে যাচ্ছে, সেদিন মাঝি সেজে ওই মেয়েকে লগ্নভ্রষ্টা করেছিলাম। কারণ আমার বোনের মৃত্যুর পর ওই ঝিলে লগ্নভ্রষ্টা মেয়েদের ডুবে মরতে হবে, নয়তো স্নান করে আসতে হবে, এমন নিয়ম জমিদার আর এই পুরোহিতই তৈরি করেছিল। তারপর তো যা করেছে আমার বোন বিন্দুই করেছে। ছি 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 ছি, আমি তো ভাবতেই পারছি না আমার বাবা এতটা নীচ মানসিকতার মানুষ ছিলেন। আর পুরোহিত মশাই, আপনি তো ধার্মিক মানুষ বলেই জানতাম। এই অধর্ম করতে আপনার বিবেকে এতটুকু বাঁধলো না? না মানে আমি তো আর একটা কথা আপনি বলবেন না পুরোহিত মশাই। আজ থেকে এই বাড়িতে আপনার প্রবেশ বন্ধ। কাল সকালের মধ্যেই এই গাঁ ছেড়ে আপনি চলে যাবেন, এই আমার আদেশ। আর গঙ্গাধর, তুমি যেতে পারো। আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই। আর আমি শুধু একটু শান্তিতে থাকতে চাই।